আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যারা বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে পাশ করেছেন তাদের জন্য শুভকামনা, আর যারা পাশ করতে পারেন নাই তাদের জন্য শুভকামনা পরবর্তী পরীক্ষার জন্য। এখন যারা পাশ করেন নাই তাদের জন্য পরবর্তীতে আমি একটি স্পেশাল ভিডিও দিব কিভাবে পরবর্তীতে আপনারা প্রস্তুতি শুরু করবেন, এবং এখন যারা রিটেন পরীক্ষা দিবেন, যারা ইতিমধ্যে গোলায় ফেলছেন যে কিভাবে রিটেন পরীক্ষা দিতে হবে, কিভাবে পাশ করব, কিভাবে পাশ করব না, ঠিক আছে, তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি। তাহলে প্রথমে আপনাকে জানতে হবে আপনি কি কি বই পড়বেন। অনেক কিছুই তো পড়েছেন, প্রিলিতে অনেক কিছু পড়েছেন। তারপর কিভাবে পড়বেন, কত ঘন্টা করে পড়তে হবে, কোন বিষয়ে আগে গুরুত্ব দিয়ে পড়বেন, পরীক্ষার খাতায় কিভাবে লেখা শুরু করবেন। তাহলে এই যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো গতানুগতিক সবাই করে থাকেন, এই প্রশ্নগুলো প্রথমে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। দেন আপনাদের মুসাবিদা কিভাবে পড়বেন, মুসাবিদা কিভাবে আনসার করবেন, না কমন না পড়লে কিভাবে আনসার করবেন, কমন পড়লে কিভাবে করবেন, সেগুলো আপনাদের ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমে আপনাকে জানতে হবে যে আমি একটা লিখিত পরীক্ষা দিতে যাব। এই যে লিখিত পরীক্ষায় আমাকে কি কি লিখতে হবে, তার মানে হচ্ছে আপনি যদি একটা পুরা লাইব্রেরি আপনার যদি কি হয়, আপনাকে যদি পড়ে ফেলেন, এক লাইব্রেরি বুক আপনি পড়ছেন, ভালো কথা, আপনাকে ওয়েলকাম। কিন্তু আপনি লিখিত পরীক্ষার সময় পাবেন হচ্ছে 4 ঘন্টা, 4 আওয়ার্স, 4 ঘন্টা সময় পাবেন। এই যে 4 ঘন্টা সময়ের মধ্যে আপনি কখনো পুরো লাইব্রেরির বই কখনো পরীক্ষার খাতায় আপনি উপস্থাপন করতে পারবেন না। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি 4 ঘন্টায় আপনাকে লিখতে হবে যতটুকু আপনি 4 ঘন্টার মধ্যে শেষ করতে পারবেন। এর এক লাইনও আপনার বেশি শেখার দরকার নাই, এর এক লাইন কমও আপনার শেখার দরকার নেই। তাহলে আপনাকে প্রথমে জানতে হবে আমার যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষায় আমাকে কি কি লিখতে হবে। প্রথমে আপনাকে লিখতে হবে ধারাভিত্তিক প্রশ্ন। সেটা কিরকম, যেমন দাঙ্গা কাকে বলে, এই দাঙ্গা কাকে বলে আপনাকে প্রথমে কোন আইনের দাঙ্গার কথা বলা আছে, কত ধারায় দাঙ্গার কথা বলা আছে, এটা আপনাকে মেনশন করে দিতে হবে। সাপোজ এই যে মেনশন করার কথা বলেছি, এটা যদি আপনার মনে না থাকে আপনি তখন কি করবেন, আপনার যদি ধারা মনে না থাকে তখন বলে দিবেন এত ধারা থেকে 200 থেকে 205, অথবা যেই আপনার সংজ্ঞাটা মনে পড়ছে না সেটা হচ্ছে আপনার 301 থেকে 307-এর মধ্যে, এরকম যদি হয় আপনি এই টপিকটা উল্লেখ করে দিয়ে আপনার ধারাটা, আপনার সংজ্ঞাটা ওই জায়গায় মেনশন আছে বলে দিবেন। কখনো ভুল ধারা আপনি মেনশন করবেন না, ভুল ধারা মেনশন করা যাবে না। আপনার ধারা স্পেসিফিক মনে নাই, আপনি কি করবেন, আপনি জাস্ট শুধু সংজ্ঞাটা মুখে যা আসে তা লিখে দিবেন। তাহলে এই গেল আপনার ধারাভিত্তিক প্রশ্ন। বিশ্লেষণ ভিত্তিক প্রশ্ন কীরকম, বিশ্লেষণ ভিত্তিক প্রশ্নটা হচ্ছে আপনাকে একটা লাইন তুলে দিবে, বেয়ার অ্যাক্টের একটা লাইন তুলে দিবে, ওই লাইনটা আপনাকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার পার্থক্য আমরা জানি, ডাকাতি, দস্যুতা, তারপর আপনার 34 এবং 149-এর মধ্যে পার্থক্য, প্যানাল কোডের পিসি, এরকম ধারাভিত্তিক প্রশ্ন আপনি প্রিভিয়াস বই দেখলে আপনি বুঝতে পারবেন। এরপর আপনাকে লিখতে হতে পারে সংজ্ঞাভিত্তিক প্রশ্ন, ঠিক আছে, ধারাভিত্তিক সংখ্যাভিত্তিক খুব কাছাকাছি। তারপর আসতে পারে আপনার মুসাবিদা, প্রতিদিন একটা করে মুসাবিদা লিখবেন, প্রতিদিন একটা করে মুসাবিদা, একটা মুসাবিদা আপনাকে মাস্ট বি লিখতে হবে, না আপনি প্র্যাকটিস না করতে করতে আপনি ভুলে যাবেন। যারা কোড প্র্যাকটিস করেন তাদের জন্য মুসাবিদাটা সহজ, আর যারা করেন না তাদের জন্য প্র্যাকটিস করলে চলে আসবে। আর যারা অনেকেই মনে করেন যে স্যার আমি কোড প্র্যাকটিস করি না, এখন আমার জন্য কি পরবর্তীতে কি প্রবলেম হবে কিনা, কোনো প্রবলেম হবে না। আমি নিজেও যখন অ্যাডভোকেসি পরীক্ষা দিয়েছি আমি কোনোদিন কোডে যাই না, কোড কীরকম সেটা দেখি নাই, আলটিমেটলি আমি অ্যাডভোকেট হওয়ার পরেই কোডে গিয়েছিলাম, এটা কোনো ব্যাপার না। কোডে যারা যায় তারা একটু এগিয়ে থাকবে, এটা স্বাভাবিক, তারা একটু এক লাইন বেশি জানবে আপনার থেকে, এটাই স্বাভাবিক। তাহলে মুসাবিদাও গেল, মুসাবিদা একেবারে সিম্পল করে দিই। মুসাবিদা অনেকেই মনে করেন অনেক কঠিন একটা বিষয়, মুসাবিদা কোনো কঠিন বিষয় নয়, মুসাবিদা একদম সহজ একটা বিষয়। আপনাকে শুধু পাতাটা বাস করতে পারলে আপনি নাম্বার পাবেন, পাতাটা বাস করতে পারলে আপনি নাম্বার পাবেন। এখন স্যার পাতাটা কীরকম করে বাস করব, আমি তো ওখানে স্কেল নিয়ে যাব না, ভুলও আপনার পরীক্ষার খাতায় মার্জিন করবেন না, বাস করবেন, উপরে বাজ করবেন, নিচে পাশে বাস করে লেখা শুরু করবেন। এখানে কোনো ছোটো বাচ্চার মতো স্কেল করা যাবে না, স্কেল করিয়েন না, এগুলো হচ্ছে আনম্যাচিউর ব্যাপার। তাহলে এবার মুসাবিদার পেজটা কীভাবে বাস করব, উপরে চার আঙ্গুল, আপনার হাতের 4 আঙ্গুল আপনি কি করবেন, উপরে বাস করবেন। তারপর হচ্ছে আপনার পাশে হচ্ছে 3 আঙ্গুল,
পাশে 3 আঙ্গুল বাজ করে আপনি লেখা শুরু করবেন। এবার অনেকে জিজ্ঞেস করেন, স্যার যে পৃষ্ঠায় মুসাবিদা লিখছি এটার পরের পৃষ্ঠার অপর পৃষ্ঠায় লিখতে পারবো কিনা? হ্যাঁ, আপনি আপনার গ্যাপ দেওয়ার কোনো দরকার নাই। যে পৃষ্ঠায় মুসাবিদা লিখছেন এর পরের অপর পৃষ্ঠায় আপনি মুসাবিদার বাকি অংশ লিখতে পারবেন। ঠিক আছে, এই গেল মুসাবিদা। তারপর হচ্ছে সমস্যাভিত্তিক প্রশ্ন। সমস্যাভিত্তিক প্রশ্নটা কীরকম? আপনি যে প্রিলিমিনারি পরীক্ষার জন্য ধারাভিত্তিক প্রশ্ন পড়েছেন সেই ধারাভিত্তিক প্রশ্নের মধ্যে কিছু উদাহরণ ছিল। এই উদাহরণগুলো হচ্ছে ধারাভিত্তিক এই আপনার সমস্যাভিত্তিক প্রশ্ন। ঠিক আছে, ক হেঁটে যাচ্ছিল, সেখানে একটা স্বর্ণ কুড়িয়ে পেল। সেই স্বর্ণটা সেই অরিজিনাল যে মালিক ওনারকে না খুঁজে সে কি করলো? সেই স্বর্ণটা আত্মসাৎ করলো কিংবা নদীতে নিক্ষেপ করলো, সেটা কি হবে? ঠিক আছে, এই হচ্ছে আপনার সমস্যাভিত্তিক প্রশ্ন। তাহলে এবার আসেন, আপনার কি কি জিনিস প্রয়োজন হবে? আপনার প্রথমে প্রয়োজন হবে, আপনি যে প্রিলিতে পরীক্ষা পড়ছেন, আপনি যে প্রিলি পরীক্ষা দিছেন, সেই প্রিলি পরীক্ষায় আপনি কোনো একটা বই তো আপনি মাস্ট পড়ছেন। কোনো একটা প্রিলির আপনার বিআর অ্যাক্টের বই তো আপনি মাস্ট পড়ছেন। কোনো একটি কিছু তো আপনি পড়ছেন, শীট অন্তত পড়ছেন। সেই শীটগুলো যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনার সেই ক্ষেত্রে 40% প্রিপারেশন আপনার ওখানে শেষ। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার 40% প্রিপারেশন শেষ। আপনার এই ধারাভিত্তিক প্রশ্ন শেষ, বিশ্লেষণ ভিত্তিক প্রশ্ন শেষ, পার্থক্য শেষ, সংজ্ঞাভিত্তিক প্রশ্ন শেষ। অনেকে আছে, স্যার পার্থক্য কিভাবে লিখবো? আবার আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার সাপোজ আপনার দস্যুতার সংজ্ঞা মনে আছে, তারপর ডাকাতি সংজ্ঞা মনে আছে। ঠিক আছে, এই দুটার মধ্যে পার্থক্য লিখতে বলছে। আপনি দস্যুতা এবং ডাকাতি এইভাবে লিখে মাঝখানে টান দিয়ে এদিকে দস্যুতার সংজ্ঞা লিখবেন, কোন ধারায় বলা আছে লিখবেন, কতজন সংখ্যা লাগে লিখবেন, সংজ্ঞা লিখবেন, দ্বারা লিখবেন, তারপর কতজন লাগে, সংখ্যায় কতজন লাগবে ডাকাতিতে সেটা লিখবেন। ঠিক আছে, এই হয়ে গেল পার্থক্য। স্পেশালি আলাদা করে শিকার নাই। তারপর যদি শিখতে পারেন ভালো কথা, সময় আছে, ট্রাই করতে পারেন। এরপরে আপনাকে আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বিগত সালের যে কোনো একটা বই আপনাকে লাগবে। যে কোনো বই, আমি স্পেসিফিক কোনো বইয়ের কথা বলবো না, আপনারা বিগত সালের যে কোনো একটি বই আপনি ক্রয় করবেন, যেটাতে আপনার সবগুলা আপনার প্রথমে বার কাউন্সিল পরীক্ষার প্রশ্নগুলো থাকবে। দেন হচ্ছে আপনার জুডিশিয়ারি প্রশ্নগুলো থাকবে, প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো সলভ করা থাকবে। আপনি কোন বইটা নেবেন? যে বইটা আপনি পড়ে মজা পাচ্ছেন, পড়ে আপনার ভালো লাগছে, পড়ে আপনার বোধগম্য হচ্ছে, সেই বইটি আপনি নেবেন। আপনার বন্ধু নিচে বিদে আপনাকে নিতে হবে জিনিসটা এমন না। আপনার স্যান্ডউইচ খেতে ভালো লাগে, আপনার সিঙ্গারা খাইতে ভালো লাগে, পার্সন টু পার্সন আপনার টেস্ট বেরি করে। অন্ধের মতো যে কোনো বই কিনবেন না, আপনি পড়ে দেখবেন। দরকার হলে 2টা নেবেন। 2টা না নেওয়ার ক্ষেত্রে আমি একটা জিনিস মেনশন করবো, সেটা হচ্ছে 2টা নিলে আপনি 2টা যে বইতে আপনার পড়তে সময় বেশি লাগবে, 2টা জিনিস আপনি 2বার পড়বেন। ঠিক আছে, একবার পড়েন প্রিভিয়াস কোয়েশ্চনটা, যা শুধু প্রিভিয়াস কোয়েশ্চন। অনেকেই আছে, স্যার প্রিভিয়াস কোয়েশ্চন কীভাবে পড়বো? প্রিভিয়াস কোয়েশ্চন আপনি শুধু ধারাটা মনে রাখবেন, কীভাবে উপস্থাপন করছে সেটা দেখবেন, ধারার মূল থিমটা মনে রাখবেন। এটা হচ্ছে কথা, কি আর উপস্থাপনাটা দেখবেন কীভাবে লিখছে, দ্যাটস ইট। তাহলে এই গেল আপনার প্রিভিয়াস কোয়েশ্চন। ঠিক আছে, তাহলে এবার আসেন, আপনি যেমন আপনার প্রশ্নে আসলো ক, খ, গ, আপনি প্রশ্নে খাতায় লেখার সময় 1 নং প্রশ্নের উত্তর ক দিবেন, তারপর টান দিবেন, তারপর উত্তরটা লিখবেন। দেন আপনার 1 নং প্রশ্নের উত্তর খ, এভাবে লিখবেন। ঠিক আছে, আর আপনি একটা জিনিস মাথায় সেট করে যাবেন, পরীক্ষার হলের মধ্যে আপনার যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের মধ্যে কখনো ফুল টু ফুল আপনার কমন পড়বে না। সেটা কীরকম? যেমন কত একটা প্রশ্ন আসলো, সেটা হচ্ছে দাঙ্গা কাকে বলে, দাঙ্গার সাথে আবার লাগিয়ে দিল কি আর একটা ভিন্ন বিষয়, এরপর একটা লাগিয়ে দিল আর একটা ভিন্ন বিষয়। তার মানে হচ্ছে অনেকগুলো লেস লাগিয়ে দিবে, আপনাকে অনেকগুলো লেস লাগিয়ে দিবে। এই যে লেস, এই যে লেস, এই যে লেস। এবার আপনি প্রশ্ন লিখতে গেলেন, আপনি যখন প্রশ্ন লিখতে যাবেন আপনি দেখবেন যে আপনি এইটা পারেন, এটা পারেন না, এটা পারেন, এটা পারেন না। তার মানে লেজের একটা পারেন আর একটা পারেন না। এই প্রশ্নটা আপনি কখনোই আগে টাচ করবেন না। এই প্রশ্নটা আপনি পরবর্তীতে কোনো একটি প্রশ্ন লিখে এটা লিখবেন। সেক্ষেত্রে আমি আগে বলবো আপনাকে বার কাউন্সিলের প্রশ্নটা আগে লেখার চেষ্টা করবেন, কারণ বার কাউন্সিল প্রশ্নটা সবচেয়ে সহজ হয়। তাহলে বার কাউন্সিলটা প্রথমে আগে লিখলেন, তারপরে দেখতেছেন এরপরে একটা প্রশ্নের মধ্যে আপনার 3টা লেজ আছে, 1, 2, 3টা। এর মধ্যে আপনি 2টা লেজ পারেন, একটা লেজ পারেন না, এই লেজটা আপনি পারেন না। তাহলে সেক্ষেত্রে আরেকটা প্রশ্নের মধ্যে আপনি দেখলেন 1, 2, 3টা লেজ লাগানো আছে, এখানে আপনি 2টা লেজ আপনি পারেন না, একটা লেজ আপনি পারেন। তাহলে এই যে আপনি প্রথমে 2টা লেজ পারেন সেইটা আগে লিখবেন, তারপরে এটা আপনি বানিয়ে লিখবেন, না লিখলে
এমনিতে ছেড়ে আসবেন আর কি। তারপর লেখার চেষ্টা করবেন, এখানে তো মাইনাস সাইন নাই, লিখিত পরীক্ষায় কোনো মাইনাস সাইন নাই, যত লিখবেন তত নাম্বার। আর এখানে দুইটা লেজ আপনি পারেন না, তাহলে প্রথম প্রশ্নটা লিখবেন, দেন আপনার বাকি দুইটা প্রশ্ন বানিয়ে লিখবেন। এই হচ্ছে লিখিত পরীক্ষার মোটামুটি একটা টেকনিক। আপনারা যারা মোটামুটি বুঝতে পারবেন, লিখতে পারবেন। আমি নিজে কিছু আমি পরীক্ষার সময় আমার নিজের যেটা পারপাস ছিল সেটা বলছি আর কি। আমি ছিল আমার একটা প্ল্যান, বি ছিল একটা প্ল্যান। প্ল্যানের মধ্যে আমার এভিডেন্স অ্যাক্টের 12টি প্রশ্ন ছিল, সিপিসির আপনার ইন টোটাল টিকা সহ প্রায় 15টা মতো প্রশ্ন ছিল, এভাবে সিআরপিসিতে কিছু প্রশ্ন ছিল। এভাবে আমি প্ল্যানের মধ্যে প্রতিটি আইনকে আমি অনেকগুলো প্রশ্নের মধ্যে নিয়ে আসার পরে সেগুলো নোট করে ফেলেছি। সেগুলো এখন আপনার টাইপ করা কপি আমার কাছে আছে, যাদের লাগবে আপনারা আমাকে নক দিবেন। অবশ্যই এটা কোনো ফ্রি হবে না, এটা আপনাকে পেমেন্ট করতে হবে। আর প্ল্যান বি এর মধ্যে আমি রেখেছি আমার যে ধারার যে উদাহরণগুলো ছিল সেই উদাহরণ প্লাস হচ্ছে ছোটো ছোটো সংজ্ঞা এবং পার্থক্যগুলো আমি প্ল্যান বিতে রেখেছিলাম। প্ল্যান এ মানে হচ্ছে আমার এখান থেকে যদি কোনো প্রশ্ন কমন পড়ে, আমার এখানে দাড়ি কমা ভুল হবে না, আমি হুবহু লিখে দিয়ে চলে আসতে পারবো বমি করে দিয়ে। এমন কিছু প্রশ্ন রেডি করেছিলাম যেখান থেকে আমার কমন পড়েছিল। আমি এই যে প্রশ্ন কমন পড়েছিল সেই প্রশ্ন তো লিখেছি, এবং যে প্রশ্নগুলো মোটামুটি আপনার ল্যাচ কমন পড়েছিল সেগুলো আমি লিখতে সক্ষম হয়েছি। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি প্রিলি পরীক্ষার মধ্যে আপনার 100 মার্কের ছিল, 100 মার্কের মধ্যে আপনার প্রথমত নেগেটিভ সাইন ছিল। আপনি যদি ভুল দাগান তাহলে আপনি নেগেটিভ মার্কিং করা হয়েছিল, আর আপনি যা দাগাইছেন তা নাম্বার পাইছেন। কিন্তু আপনার রিটেনের মধ্যে হচ্ছে আপনার 100তে 100 মার্ক আপনাকে মাস্ট বি ফুল আনসার করতে হবে, ঠিক আছে? ফুল আনসার করবেন। আর দ্বিতীয়ত আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে আপনার অথবা দিয়ে প্রশ্ন আসবে। এখানে যে একটা প্রিলিতে তো আপনার একটা প্রশ্ন আসলে একটা সেটা আপনাকে দাগাতে হয়েছিল, এখন প্রিলিতে কিন্তু আপনার অথবা দিয়ে প্রশ্ন আসবে, আপনাকে দুইটা প্রশ্ন দিবে, সেখান থেকে আপনি একটা লিখতে পারবেন। তার মানে আপনি বেশি পড়ে গেছেন বলে যে আপনার দুইটা প্রশ্ন কমন আসলেও আপনি একটা লিখতে পারবেন, যে আপনি দুইটা লিখতে পারবেন না। তার মানে আপনার একটা প্রশ্ন অবশ্যই কমন পড়লে আপনি এনাফ, আপনি পাস করার জন্য যথেষ্ট, ঠিক আছে? তাহলে অথবা দিয়ে যেহেতু প্রশ্ন আসবে, আপনাকে একটা প্রশ্ন আপনাকে কমন ফেলাইতে হচ্ছে। সেই প্রশ্নটা আপনি যদি প্ল্যান এ এবং প্ল্যান বি করে যদি পড়েন, তাহলে আপনার প্ল্যান এ থেকে একটি প্রশ্ন অবশ্যই কমন পড়বে। আর যদি প্ল্যান এ থেকে যদি কোনো কারণে যদি না আসে, তাহলে সেক্ষেত্রে আপনি প্ল্যান বি করবেন, যে ওখান থেকে আপনার কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য আরেকটি ভিডিওতে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।